আসলে আমার মেয়ের জন্য এত দোয়া এত ভালোবাসা আপনাদের দেখে, আপনাদের চোখেও আমার মেয়েটার জন্য যেরকম পানি চলে আসে ওর কষ্ট দেখে, দুঃখ দেখে, কিংবা এর জন্য ওইটা আমি কিন্তু অনেকটা ভেঙে পড়লেও আবার অনেক সময় নিজেকে একটু ইয়ে করি, কারণ আমার একটা সুস্থ সন্তান আছে। তারপরে মনে করি জীবন তো একটাই, এই জীবনে দুঃখ কষ্টও থাকবে, এর মধ্যে হাসি খুশিও থাকতে হবে, নিজেকে ভালো রাখার চেষ্টা। বছর বয়সে ইটালিতে এসেছে আমি, ও দেশে হয়েছে, হওয়ার সময় একটু কষ্ট হয়েছিল। আসলে ওই সময় বলেছিলাম যে আমি যাব হসপিটালে, আজকে আমি না, আগামীকালকে আমার একটা ভিজিট আছে। আজকে আমার শাশুড়ি মার ভিজিট আছে, অনেক দূরেই, এই বোলজানো থেকে অনেকটা হচ্ছে সুইজারল্যান্ডের বর্ডারের কাছে। ওখানে আমার মেয়েরও ট্রিটমেন্ট এর আগে হয়েছে, মেরানে, সেখানে নিয়ে গেছে। আমার মেয়ের ব্যাপারে যা যা জানার ইচ্ছা কিংবা জানতে চান আপনারা, সেগুলো নিয়ে একটা ব্লগ করে আর এখন এই উত্তরগুলো দিয়ে দিই। এর গত আরো কয়েকবার হসপিটালে গিয়েছে, তখনও অনেক প্রশ্ন করেছেন, অনেক কিছু জানতে চেয়েছেন। আসলে ওইভাবে আলাদা করে ব্লগ করার মতো ওরকম সময়ও হয় না, বের করা একটু কঠিনই হয়ে যায়। আসলে চাইলেও আবার সবকিছু হয় না, সেটা না, পারলে এর মধ্যে সবকিছু হয়ে যায়। তো মনে করলাম এবার আর আলসামি কিংবা আর ইয়ে করবো না, আপনাদের সবার উত্তরগুলো দিয়ে দেবো। আমার মেয়ের ব্যাপারে যত কিছু জানতে চেয়েছেন, জানার ইচ্ছা আপনাদের, সবকিছুই আলাদা করে একটা ব্লগ করে আপনাদের প্রশ্নের উত্তরগুলো এখন আমি দিয়ে দিব। আসসালামু আলাইকুম, আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আছি, আল্লাহর অশেষ রহমতে মোটামুটি। সকাল সকালে একদম রুটি বানানোটা দেখে আজকের ব্লগটা শুরু করলাম। আমার রুটি বানিয়ে দিয়েছে, যে ভেজে নিচ্ছি 2 তাওয়াতে, জলদি জলদি যেন হয়ে যায়। অনেকগুলো হয়েও গেছে। মেয়ের নাস্তা সকালে খায় হচ্ছে এই স্যুপ নুডলস, এটা রান্না হয়েছে, আম্মা নিয়েও গেছে মেয়েটাকে খাওয়ানোর জন্য। দুধ জাল করে রেখেছে কফির জন্য। এই তো রুটিটা বানানো হলে নাস্তা খাওয়া হবে, আবার হসপিটালেও যেতে হবে। এই যে মাংস রান্না আছে যে গতকালকের, এই প্রেশার কুকারে, যেটা এখন বের করে বাইরে একটু মানে পেঁয়াজ দিয়ে ইয়ে করে নিব, রুটি দিয়ে খাওয়ার জন্য একটু ভাজা ভাজা করে নিব। ফ্রিজে সবজি রান্না আছে, এগুলা দিয়ে আজকের নাস্তা আমাদের। মেয়েটার শরীর অবশ্য এখনো খারাপই যাচ্ছে, মেয়েটার শরীর কান্নাকাটি করছে ব্যথার জন্য, হয়তো ওই ব্যথাগুলো অপারেশনের জায়গাগুলোর ব্যথা কমতেছে না, এরকমই দিনকাল যাচ্ছে আমার মেয়েটার। তো রুটি আর অল্প আছে, আর এটা হলে হয়ে যাবে। সারিমা অবশ্যই স্কুলে চলে গেছে, তখন আর কোনো ব্লগ শেয়ার করা হয় না আপনাদের সঙ্গে। এই যে আর অল্প কিছু রুটি হলেই হয়ে যাবে। এই না উঠে যাওয়ার জন্য অস্থির ছিলাম। বৌমা ভিডিও শুরু হয়ে গেছে। আবারও আসসালামু আলাইকুম দিয়ে শুরু করছি। তখন নাস্তা করলাম, নাস্তার সময় একটু ভিডিও শেয়ার করেছি আপনাদের সঙ্গে। ছেলে স্কুলে গেছে, বলেছিলাম যে আমি যাব হসপিটালে, আজকে আমি না, আগামীকালকে আমার একটা ভিজিট আছে। আজকে আমার শাশুড়ি মার ভিজিট আছে, অনেক দূরেই, এই বোলজানো থেকে অনেকটা হচ্ছে সুইজারল্যান্ডের বর্ডারের কাছে। ওখানে আমার মেয়েরও ট্রিটমেন্ট এর আগে হয়েছে, মেরানে, সেখানে নিয়ে গেছে আমার হাজবেন্ড। কালকে আমি যাব, আজকে আমার না। তো মনে করলাম কোনো কিছু আর শেয়ার না করে, আমার মেয়েটার এত প্রশ্ন, এত সবার জানার ইচ্ছা, অসুস্থতা, ওর গল্পগুলো শোনার, অনেক বলেছি এর আগের ভিডিওতে, অনেকে দেখতে বলেছি, তারপরেও অনেকে প্রশ্ন করেন আপনি কি উত্তর দিবেন না, এরা হচ্ছে কোনো প্রশ্নের উত্তর দেয় না। তো মনে করলাম যাক, যতই কষ্ট হোক, কোনো নর্মাল ভিডিও শেয়ার না করে একটু আমার মেয়ের ব্যাপারে যা যা জানার ইচ্ছা কিংবা জানতে চান আপনারা, সেগুলো নিয়ে একটা ব্লগ করে আর এখন এই উত্তরগুলো দিয়ে দিই। এর গত আরো কয়েকবার হসপিটালে গিয়েছে, তখনও অনেক প্রশ্ন করেছেন, অনেক কিছু জানতে চেয়েছেন। আসলে ওইভাবে আলাদা করে ব্লগ করার মতো ওরকম সময়ও হয় না, বের করা একটু কঠিনই হয়ে যায়। আসলে চাইলেও আবার সবকিছু হয় না, সেটা না, পারলে এর মধ্যে সবকিছু হয়ে যায়। তো মনে করলাম এবার আর আলসামি কিংবা আর ইয়ে করবো না, আপনাদের সবার উত্তরগুলো দিয়ে দেবো। আমার মেয়ের ব্যাপারে যত কিছু জানতে চেয়েছেন, জানার ইচ্ছা আপনাদের,
সবকিছুই আলাদা করে একটা ব্লগ করে আপনাদের প্রশ্নের উত্তরগুলো এখন আমি দিয়ে আসলে আমার মেয়ের জন্য এত দোয়া এত ভালোবাসা আপনাদের দেখে, আপনাদের চোখেও আমার মেয়েটার জন্য যেরকম পানি চলে আসে ওর কষ্ট দেখে, দুঃখ দেখে কিংবা ফিল করে, আসলে আমারও আপনাদের কমেন্টগুলো পড়ে শুনে একদম চোখে পানি চলে আসে যে আমার মেয়েকে আপনাদের এত ভালোবাসা কিংবা এত মন থেকে দোয়া করেন। আমিও সেই সব বাবা মা সন্তান যাদের এরকম আছেন তাদের জন্য তো আমার মন থেকে দোয়া থাকবে। আমার মেয়ের জন্য আমি যেরকম দোয়া করি আপনাদের সন্তানদের জন্য ওরকম দোয়া করি, আপনাদের জন্যও দোয়া করি যেসব বাবা মা আমার মতো এত কষ্ট করছেন, যাদের একটা অসুস্থ সন্তান থাকে। আসলে সেই সন্তানের বাবা মাই আর একটা সন্তানের অসুস্থ বাচ্চা বাবা মার কষ্টটা বুঝবে যে তাদের কষ্টটা কি। আমিও বুঝি যাদের এরকম সন্তান আছেন, আমার যেরকম কষ্ট তাদেরও ওরকম কষ্ট, কিংবা আপনারাও চান সন্তানটা সুস্থ হোক, আল্লাহ রহম করুক। আমরা তো আল্লাহর কাছে চাই সব সময় যে আমার সন্তানটা ভালো থাকুক। আমরা আমাদের নর্মাল সবার মতো জীবনযাপন করতে পারি না, অনেক সময় কষ্ট হয় কিংবা চাই যে আমার কেন এরকম হলো না কিংবা কেন এরকম হচ্ছে না। আবার অনেকে সহ্যও করতে পারে না যে মানে মন থেকে যে কষ্টের জন্য ওইটা। আমি কিন্তু অনেকটা ভেঙে পড়লেও আবার অনেক সময় নিজেকে একটু ইয়ে করি, কারণ আমার একটা সুস্থ সন্তান আছে। তারপরে মনে করি জীবন তো একটাই, এই জীবনে দুঃখ কষ্টও থাকবে, এর মধ্যে হাসি খুশিও থাকতে হবে, নিজেকে ভালো রাখার চেষ্টাও করতে হবে। তো সবকিছু মিলে অনেকে আবার অনেক প্রশ্ন করে ফেলেন যে অসুস্থ বাচ্চা মানে লিখেন অনেক, তো এত ভালো কমেন্টের মধ্যে একটা দুটো খারাপ কমেন্ট থাকবে, সেটা না ধরলেই কোনো কিছু না। যে ভালো থাকি কিভাবে, মানে ড্রেস ভালো পরি কিভাবে, সাজুগুজু করি, ঘুরতে যাই, সবকিছু মিলেও একটা বাজে কমেন্ট করে ফেলেন। তো এটা আসলে গায়ে লাগানোর কিছুই নাই, লাগালে অনেক কিছু, না লাগালে কিছুই না। ওগুলা থাক, ওগুলা বাদ দিলাম। ভালো থাকার চেষ্টা সবারই করা উচিত, সবাই পারেও না, কারণ মন মানসিকতা অন্যরকম থাকলে, এরকম বাচ্চা থাকলে তার পিছনে তো অনেক কষ্ট সেই বাবা মার করতে হয়। তার টেক কেয়ার থেকে শুরু করে, ট্রিটমেন্ট থেকে শুরু করে, মন মানসিকতা মানে সবকিছুই কিন্তু একটু অন্যরকমই থাকে, নর্মাল থাকে না। তো তার মাঝে যে সবকিছু ঠিক করে নিজেকে ভালো রেখে একটু ভালো থাকারও চেষ্টা করে, তাকে কিন্তু আরো সাধুবাদ জানানো উচিত। যে সবাই চাইলেও পারে না, মন একদম ভেঙে ফেলে এরকম বাচ্চা থাকলে। থাক, এত কথা বলবো না, আমার মেয়ের কথাগুলোই বলি। সেটা হচ্ছে আমার মেয়ে আসলে এরকম ছিল না। ওর 1.5 বছর বয়সে ইটালিতে এসেছে আমি, ও দেশে হয়েছে। হওয়ার সময় একটু কষ্ট হয়েছিল, আসলে ওই সময় সিজার করার দরকার ছিল, সেটাও নর্মালে হয়েছে। আসলে অটিস্টিক প্রবলেমটা 3 বছর পরেই বোঝা যায়, আগে তো বোঝা যায় না। দেশে থাকতে তো বুঝিই নাই, এখানে এসে যখন কিন্ডার গার্ডেনে দিয়েছিলাম তখন আমার মেয়েটার অটিস্টিকের প্রবলেমগুলো ওরা আস্তে আস্তে বলতো। নর্মাল বিহেভিয়ার কিংবা কাছে যাওয়া, জিনিস নেওয়া, আদান প্রদান, কথা বলা, এগুলোর কন্টাক্ট, আই কন্টাক্ট সবকিছু মিলিয়েই পরে বুঝতে পেরেছি। তখন তো আসলে ওই মুহূর্তে কথাগুলো মনে পড়ে, ওই কথাগুলো যখন বলে তখন তো সেই বাবা মার কষ্টটা, যাদের এরকম ওই মুহূর্তটা হয়েছে তারাই জানতে পারবে কি কষ্ট ওই মুহূর্তটা। আর তখন অল্প বয়স ছিল, মাত্র বাচ্চাও হয়েছে কম বয়সে। ওই সময় ওরকম ফিলিংস কিংবা বাচ্চার প্রতি একটা ভালোবাসা, টান যে একটা থাকে, এখন যেরকম হয়েছে, তো ওর জন্য ওই সময়টা মনে হয় যে ওইরকম নর্মাল নর্মাল হয়ে যাবে, এরকমই চিন্তা করেছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো কথা কিন্তু ঠিকই বলেছে, 3 বছর বয়সে যতটুকু কথা বলার দরকার, এখানে ভাবিরা যারা ওই সময় ওকে দেখেছে, আসলে এখন কেউ বিশ্বাসই করবে না যে আমার মেয়ে কথা বলতে পারতো, কথা বলেছে, নর্মাল ছিল। যারা ওই সময়টা দেখেছে তারাই একমাত্র বিশ্বাস করতে পারবে যে ও কথা বলেছে। আমার নিজেরই বিশ্বাস হয় না যে আমার মেয়েটা নর্মাল ছিল, কথা বলেছে। এই হলো ব্যাপার, এই হলো ব্যাপার। তো দেশে যখন অটিস্টিক প্রবলেমটা ধরা পড়লো, তারপর তো ট্রিটমেন্ট সবকিছু চলো, দেশে চলে গেলাম, অনেক কিছু এর মাঝে হয়েছে। আর এপিলেপসির প্রবলেমের কথাটা বলি, সেটা হচ্ছে প্রথমে তো এপিলেপসি ওর ছিল না। ও যখন এখানে আসে ওর 7 বছর বয়সে এপিলেপসিটা প্রথম শুরু হয়। তো সেটা অস্ট্রিয়াতেই ট্রিটমেন্ট করেছি। ও অস্ট্রিয়ার কথাটা যখন আসলো এর মাঝে বলে ফেলে, একা প্রশ্ন করেছেন কোথায় ওর ট্রিটমেন্ট হচ্ছে, এটা জানতে চেয়েছেন, মানে সে তার বাচ্চাও এরকম প্রবলেম করতে চান। অস্ট্রিয়া ইন্সব্রুক, এটা অনেক বড় হসপিটাল, এটা ওখানে একটাই হসপিটাল, এটার অনেক জেনাই, এটা অনেক বড় একটা হসপিটাল। এখানে হচ্ছে মানে সবাই ট্রেনিং নেওয়ার জন্য যায়, ডক্টররা ওখানে, রিসার্চ সেন্টার, সবকিছু মিলে অনেক বড় ওই হসপিটালটা, পুরা ইউরোপের মধ্যে একটা ভালো হসপিটাল। তো এটা সার্চ দিয়েও বুঝতে পারবেন, যদি ট্রিটমেন্ট করতে চান আমার মেয়ের মতো চাইলে করতে পারেন। সে আপুর উত্তরটা দিয়ে দিলাম। তো যেটা হচ্ছে ওই সময় এখান থেকে একটু পাঠাইতে চায় কম ইটালি থেকে, কারণ আসলে তো কষ্ট অনেক, আর নিজেরাও করা অনেক কঠিন
এত টাকা পয়সা খরচ করে, কারণ অনেক তো ট্রিটমেন্ট এক দেশ থেকে আরেক দেশে সরকারের যদি হেল্প না থাকে, তো সবকিছু মিলে অনেক পুশ করতে হয় ডক্টরদের, আসলে বাচ্চাদের পিছে লেগেও থাকতে হয়। সবাই চাইলেও যে পারে সেটাও না, আবার কনভিন্স করারও সেই যোগ্যতা কিংবা ডক্টরকে করতে হয়। ডক্টররা সহজে তো কনভিন্স হয়ে যে ট্রিটমেন্ট ভালো দিবে সব জায়গায় কিন্তু একই রকম, সেটা ইউরোপে হোক আর বাংলাদেশে হোক। তো যেটাই হোক, তখন অনেক কষ্ট করে ওকে ডক্টরের সঙ্গে অনেক কথা বলে তখন একবার অস্ট্রিয়াতে নিয়ে গিয়েছিলাম এপিলেপসির জন্য। ওর যখন 7 বছর বয়স ছিল তখন একদম ভালো হয়ে গেছিল, প্রায় 7 বছর মাঝখানে। ওর 7 বছরে ওটা হয়েছে, 5 বছর মাঝখানে একদম বন্ধ ছিল ওই ট্রিটমেন্টটা দেওয়ার পরে অস্ট্রিয়াতে। তারপরে আবার যে শুরু হয়েছে, প্রায় 7 বছর হইতে চললো ট্রিটমেন্ট। এই যে ট্রিটমেন্ট হয়ে যাচ্ছে বোলজানোতে, এখানেও কিছু কিছু জায়গা আছে নিয়ে যেতে হয়, যেটা স্পেশাল আর কি, শুধু এপিলেপসির জন্য। অনেক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, ইটালির মধ্যে কিছু কিছু জায়গায় এপিলেপসির জন্য স্পেশাল, যেখানে কোথাও কোনো কাজ হয় না, অনেক ট্রিটমেন্ট করা হয়েছে, অনেক দৌড়াদৌড়ি করা হয়েছে। পরে এদের অনেক বোঝানো হচ্ছে আমাদের আরেকবার অস্ট্রিয়াতে পাঠাও, আমাদের ইচ্ছা আমাদের চাওয়া যে আমরা তো আমাদের সন্তান, আমাদের কথাটা একটু শোনো, কিংবা আমাদের চাওয়া যে আবার হয়তো অস্ট্রিয়াতে নিয়ে গেলে ট্রিটমেন্ট করলেও ভালো হয়ে যাবে। এমনি ওরা টেলিফোনে কথা বলে অনেক কিছু মেডিসিন করে চেঞ্জ করে, তো সেটা তো আছে, কিন্তু আমাদের অনেক চেষ্টা, বলতে আমার হাজবেন্ডের অনেক চেষ্টায় আবারও ওকে নিয়ে যেতে পেরেছি অস্ট্রিয়াতে। তো সেখানেই ট্রিটমেন্ট চলতেছে অনেকদিন হলোই, অনেকদিন ধরে ট্রিটমেন্ট চলতে চলতে এই অবস্থা। এই অপারেশনটা আরো অনেক আগে করার কথা ছিল, সেটা এত পরে এসে করলো। যে একদম কিওর হবে কিনা এটা বলতেও পারে না, আমরাও ভয় পাচ্ছিলাম যে কিওর হবে না, এত কষ্টটা পাবে মেয়েটা, করবো কিনা, এভাবে চলতেছিল। তো এই অপারেশনটা পরে এখানেই করতে চেয়েছিল ইটালিতে, আর আমরা চেয়েছি না আমাদের সন্তানকে আমরা একবার অস্ট্রিয়াতে করতে চাই। মানে ওখানে একটা কেমন যেন আমাদের, যে প্রথম একবার ভালো হয়েছে, আমাদের হাজবেন্ড কিংবা আমার দুইজনেরই ইচ্ছা যে ওখানে মনে হয় আমার মেয়েটা ভালো হয়ে যাবে, মানে মন থেকে একটা চাওয়া আমাদের বাবা মার। তো অনেক কষ্টে তাদের রাজি করে ওখানে অপারেশনটা হলো আমার মেয়ের। 2-3 দেখতেছেন কয়েকবারই যাচ্ছে, এর আগে একটা অপারেশন হয়েছে ওর। আবার ব্লাড যে নেয়, ব্লাডটা যখন নিতে যায় তখন ওই রক্তটা খুঁজে পায় না, কিন্তু ব্লাড নিতে পারে না সঙ্গে সঙ্গে যখন ইমার্জেন্সি দরকার। তো সেটার জন্য একটা অপারেশন করেছে, মানে এখন তো বাম সাইডে করেছে, ডান সাইডেও একটা কেটে ওই একটা ক্যাবেলের মতো, মানে একটা চিজ, ওই যে মোবাইলের ইয়ের মতো চিজ বসিয়েছে ওইটার জন্য। ওইটার অপারেশন হয়েছে 2 মাস আগে, তারপরে এটা হলো। তো এটা আরো আগে হওয়ার কথা ছিল, ডক্টররা চাচ্ছিল যে আরেকটু দেরি করে, মানে আরেকটু ওষুধ চেঞ্জ করে, ওর অনেক এপিলেপসির ওষুধ চেঞ্জ করা হয়েছে। তো এত বছর ধৈর্য ধরে আসলে মানে আর চাচ্ছিলাম যে এটা হলেই মনে হয় ভালোও হয়ে যাবে। আমাদের মনের একটা আশা ছিল যে আমার মেয়েটা পুরোপুরি একটা ভালো হয়ে যাবে। আমরা চেয়েছিলাম এটা যদি না হয় শেষ পর্যন্ত ইন্ডিয়াতে নিয়ে যাব। মানে আমরা বাবা মাও অনেক চেষ্টা করেছি আমার সন্তানের সুস্থতার জন্য, ভালো হওয়ার জন্য। অনেকে তো হাল ছেড়েও দেয়, যে এতদিন ধরে দেখছে, আমার মেয়ের 20 বছর হয়ে গেছে, তো অনেকে হাল ছেড়ে দেয়, আর ভালোও হবে না, ভালো করানোর অনেকে মানে এরকম হয়তো করে, কিংবা মন মানসিকতা তো হয়ে যায়। কিন্তু আমাদের মন মানসিকতা এখনো এরকম হয় নাই, সামনে হয়তো হবেও না, যে আমার মেয়েকে কিভাবে ভালো রাখা যায়, কোথায় গেলে ভালো হবে, এই চেষ্টাগুলোই আমরা দুজন করে থাকি। যে শেষ পর্যন্ত যদি অস্ট্রিয়াতেও আমার মেয়েটা ভালো না হয়, আমরা ইন্ডিয়ার এত কথা শুনি, ইন্ডিয়াতে নিয়ে যাব। তবে ইন্ডিয়ার একটা ডক্টরের সঙ্গে কথাও হয়েছে, ওর বলেছে আপনারা এত ভালো জায়গায় ট্রিটমেন্ট করতেছেন অস্ট্রিয়াতে, যেখানে আমরা যাই ট্রেনিং নেই, এই ট্রিটমেন্টের ব্যাপারে কথা বলা হয়েছে। ইংল্যান্ডে থাকে এই ডক্টরটা, আবার ইন্ডিয়াতেও ট্রিটমেন্ট করে, অনেক বড় এপিলেপসির এই ডক্টর। তো বলেছে ওখানে তো আপনাদের আরো ভালো হওয়ার কথা, আর চেষ্টা করে না ওখানেই ভালো হবে। তো আসলে একবার মন ঘুরে গিয়েছিল, আবারও মন করা হয়েছে, না অস্ট্রিয়া ট্রিটমেন্টটা আগে দেখি, তারপরে না হলে তারপরে আবার ওখানে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এই তো। আর অপারেশন যেটা হলো ওর এপিলেপসির অপারেশন, এটা হচ্ছে দেখলেনই তো যে অ্যাটাক হলো বললাম গত ভিডিওতে। তারপরেও এক আপু আবার লিখেছে, একটা আপু লিখেছিল ওইটা মনটা খারাপ হয়ে গিয়েছিল যে অপারেশন করার পরেও ভালো হয় না, আবার ফেরত এসেছে, তো মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। আবার এক আপু গত ভিডিওতে লিখেছে, দুবাই থেকে এক আপু পরিচিত, যে একজনের ভালোও হয়ে গেছে। আবার আশায় মানে বুক বেঁধে আসি, না আমার মেয়েটাও মনে হয় এই এপিলেপসিটা সেরে আল্লাহ হয়তো রহম করবে, আমাদের নর্মাল জীবনে আমরা ফেরত যেতে পারবো, কিংবা একটু আশা যে আমার মেয়েটা একটু নর্মাল হবে। আমার ছেলেটা বিশেষ করে দেখেন অনেক ভিডিওতে বলে, যেটা বলতেছিলাম, আমার ছেলেটাও অনেক সময় আমার মেয়েটাকে দোষারোপ করার মতো একটা ব্যাপারও আস্তে আস্তে বড় হচ্ছে, যে আমার আপুটা কেন ভালো হয় না, কবে ভালো হবে, যে এত ডক্টর দেখানো হচ্ছে, হসপিটালে যাওয়া হচ্ছে,
কথা বলবে কবে, আমার সঙ্গে খেলা করবে। আমার আপুটা যদি আমার সঙ্গে খেলা করে ভালো হয়ে যায়, আমি আর কিছু চাই না। আমার কারো কাছে যেতেও হবে না, ওর চাচাতো বোনের কাছে যায় সময় কাটানোর জন্য, খেলার জন্য। আমার আপুই তো আমাকে তখন সময় দিবে, কথা বলবে, খেলা করবে। আম্মু আমার আর বাইরেও যেতে হবে না, কারো কাছে যেতেও হবে না, অন্য কোনো ফ্রেন্ড লাগবে না, আমার আপুই আমার ফ্রেন্ড হবে। এই কথাগুলো শুনলে আমার ছেলেটার মাঝে মাঝে এত বুদ্ধি দিয়ে কথা বলে যে নিজেরই মনটা ভরে যায়। যাই হোক, অনেক কথা বলে ফেলতেছি, ভিডিও বড় হয়ে যাচ্ছে আসলে। এত আর এক ভিডিওতে বলাও যায় না, যতটুকু একটু মানে বলতে পারলাম, নিজেও মনটা হালকা হলো, আর আপনাদেরও জানা হলো আমার মেয়ের ব্যাপারটা কিছুটা হলেও। আর সবকিছু তো বলতে পারি নাই, আমার মেয়ের জীবনের গল্পটাই দেখে আসবেন, আরো 2 বছর আগের ভিডিও, প্রথমের দিকে সাদিয়ার জীবনের গল্প, ওখানে অনেক কিছুই বলেছি, ওইটাও দেখলে আরো কিছুটা জানতে পারবেন। আজকে এত কিছু বলি না, আমার মেয়ের জন্য আবারও দোয়া চেয়ে, আর আপনাদের কাছে মানে বাবা মার দোয়াই শুধু সবকিছু না, অনেকের ভালোবাসা, সবার দোয়া, এটাও আল্লাহ দেখে যে এত মানুষ তার জন্য দোয়া করছে। আর আমি আসলে কৃতজ্ঞতা জানানো তো মানে কৃতজ্ঞতা জানিয়ে ছোট করারও কোনো কিছু নাই, কথা একটু এলোমেলো হয়ে যাচ্ছে, বেশি কথা বললে আমার অবশ্য ইমোশনাল হয়ে কেমন যেন জড়িয়ে আসে কথাগুলো। তো কোনো ভুল ত্রুটি যদি বলে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার ট্রাই করবেন। আর সবাই সবার ভালোটাই চাইবেন, আমরা সবাই সবার ভালোটাই চাবো, কারণ খারাপটা আসলে দেখলে আল্লাহও হচ্ছে এটার যে গুনার ভাগ এটা নিতে হয়নি, যে এটা করবেন না, কমেন্টে খারাপ কিছু লিখবেন না, কিংবা কষ্ট দিয়ে কথা বলা যে কাউকে না জেনে, এটা অনেক গুনাহ। আর আমার দোয়া থাকবে সকল বাবা মার প্রতি যাদের সন্তান এরকম আছেন, আল্লাহ সবাইকে অনেক ধৈর্য ধারণ দিক। আল্লাহ তো অবশ্যই অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনারা এত কষ্ট করছেন আপনার মেয়েটার জন্য, এরকম তো অনেক বাবা মাই যাদের অসুস্থ আছে তারাই এরকম কষ্ট করছেন। আল্লাহ দুনিয়াতে তাদেরই কষ্ট দেয় যাদের ভালোবাসে, কারণ পরবর্তীতে হলো আল্লাহ তাদের জন্য জান্নাত রেখেছে, তাদের ভালো কিছু রেখেছে, এই জন্য দুনিয়াতে এত কষ্ট দেয়। এটা বুঝি, আসলে সবার ক্ষেত্রে এটা বুঝি, কিন্তু মন অনেক সময় তো মানায় নিতে কষ্ট হয় যে আমাদের জীবনটা কেন এমন হলো, আমরা চেয়েছিলাম কি, কিংবা সবাই চায় একরকম, হয় আর একরকম, এই আর কি। যাক, আল্লাহ আমাকেও ধৈর্য দিক, তার সঙ্গে সেই বাবা মাকেও ধৈর্য দিক, আর সকল বাচ্চাদের প্রতি, অসুস্থ বাচ্চাদের যাদের আছেন তাদের সবারকে আল্লাহ রহমত দান করুক, শরীরের কষ্ট কমিয়ে দিক, এই দোয়া থাকবে। তার সঙ্গে আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। তো নেক্সট কোনো ব্লগে দেখা হয়ে যাবে, আজকের মতো আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটিকে ক্লিক করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।